প্রথমত দাঁড়াও, এই প্রবলেমটা এর আগের দিন হয়েছে। এই যে দেখো, ইন্টিগ্রালস অফ Euler's equation of motion for an inviscid fluid যে লেখা আছে বার্নৌলি's ইকুয়েশন। অ্যাকচুয়ালি তোমার যখন কোশ্চেন আসবে ওই রকম ফর্মে আসবে না, কোশ্চেনে সরাসরি লেখা থাকবে যে obtain Bernoulli's equation of motion from Euler's equation of motion বলে কেসে যে মোশনটা স্টেডি না মোশনটা ইরোটেশনাল সেই কেস তোমার পরিষ্কার উল্লেখ করে দেবে। সে যাই হোক আর কি, কোশ্চেনটা নিয়ে তোমার চিন্তা নেই, এগুলো খুব সিম্পল কোশ্চেন, এগুলো থিওরেমটা হলেই কোশ্চেনটা তুমি বুঝতে পারবে। আর কোশ্চেনটা তোমাদের কাছে দেবো বলে দিয়েছিলাম, এখনো জোগাড় হয়েছে, এই মানে গতকাল থেকে আর হয়নি, দিতে পারিনি। তোমাদের কোশ্চেনটা 401 অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা দেখো, তাহলে আমি কি করতে যাচ্ছি আবার বলে দিই যে Euler's ভেক্টর ইনভেরিয়েন্ট ফর্ম, Euler's ইকুয়েশনের যে ভেক্টর ইনভেরিয়েন্ট ফর্ম আছে সেই ফর্ম থেকে বার্নৌলি's ইকুয়েশন অফ মোশন বার করতে চাচ্ছি। এবং এইসব প্রত্যেকটা কোশ্চেন সালে কিন্তু আসবেই, পাবে। এখানে 401 পেপার দেখবে, আর কোনো অসুবিধা নেই, এগুলো কমন সবই পাবে। এখনো অনেকে জয়েন করেছে, পরে চলে গেলে জয়েন করতে পারবে না। ওখানে আমার এমন এই স্ক্রিনটা না আনলে জয়েন হয় না, যে অটোমেটিক জয়েন হবে তা হয় না। আচ্ছা চলে এসো, তাহলে প্রথমে কি লেখা আছে দেখো, Euler's equation of motion for an inviscid fluid is highly non-linear। বলছিলাম না যে নন লিনিয়ার ইকুয়েশনকে সলভ করা খুব শক্ত ব্যাপার, এবং সেটা হচ্ছে কি Euler'sটা হচ্ছে হাইলি নন লিনিয়ার। মানে তুমি ওই হাইলি নন লিনিয়ার কাকে বলে, অনেক সময় যে হয়তো দেখা যায় যে দু একটা টার্মে নন লিনিয়ার আছে এবং সেটাকে অন্য টার্মের সঙ্গে কম্পেয়ার করে সেটাকে টার্মটাকে তাড়িয়ে দেওয়া যায়, সেগুলোকে বলে স্মল নন লিনিয়ার। কিন্তু বার্নৌলি's বা এই Euler's ইকুয়েশনের ক্ষেত্রে সেই কেস আসেই না, হাইলি নন। বলছে however under certain condition we can obtain the first integral of Euler's equation of motion। Actually first integral of Euler's equation of motion বলতে কি বোঝাচ্ছে জানো? Actually first integral বলতে ধরো তোমার একটা সেকেন্ড অর্ডার ইন্টিগ্রাল, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, আর সেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তুমি ফার্স্ট অর্ডারে নিয়ে যেতে পারলে, মানে তোমাকে ওইটাকেই বলবো ফার্স্ট ইন্টিগ্রাল। পুরোপুরি সলভ করতে পারলে না, কিন্তু সেকেন্ড অর্ডার থেকে ফার্স্ট অর্ডারে নিয়ে যেতে পারলে, এটাকে বলে ফার্স্ট ইন্টিগ্রাল। তেমনি Euler'sে সেকেন্ড বা হায়ার অর্ডার থাকতে পারে, তো দেখা যায় যে তাদেরকে পুরোপুরি একবার ইন্টিগ্রেশন করা যায়, এবং এটাকেই বলা হয় ফার্স্ট ইন্টিগ্রাল। এই প্রথম 4 লাইন লিখতেও পারো, নাও পারো। আচ্ছা এবারে দেখো, for an inviscid fluid moving under a system of conservative forces F per unit mass of the fluid, Euler's equation of motion in vector invariant form বলে এই যে 1 নম্বর ইকুয়েশনে লেখা হয়েছে। এই 1 নম্বর ইকুয়েশন Euler's equation of motion in vector invariant form, একে সব সময় তোমাকে মুখস্থ রাখতে হবে। ভেক্টর ইনভেরিয়েন্ট ফর্মে Euler's equation of motion। তো Euler's equation of motionটা ভেক্টর ইনভেরিয়েন্ট ফর্ম মানে del q del t minus q cross rod q সমান minus 1 by rho dat p minus grad of half q square plus capital omega। সব বলে দেবে। এখানে কিউটা কি রিপ্রেজেন্ট করছে, ভেলোসিটি ভেক্টর। ক্যাপিটাল এফ এটা কনজারভেটিভ ফোর্স দ্বারা হচ্ছে, এই যে লেখা আছে দেখো, for an invisible moving under a system of conservative forces, তাহলে ক্যাপিটাল এফটাকে ধরা হচ্ছে কনজারভেটিভ ফোর্সেস,
তাহলে ক্যাপিটাল এফ সমান কি লিখতে পারবো? মাইনাস গ্র্যাড ক্যাপিটাল ওমেগা। এই যে ক্যাপিটাল ওমেগাটা লেখা হয়েছে, এই যে কনজারভেটিভ ফোর্স করে যে লেখা আছে ক্যাপিটাল এফ সমান মাইনাস গ্র্যাড ক্যাপিটাল। তাহলে এই জিনিসগুলো কিছুই নয়, আগে ব্যাখ্যা করা হয়েছে। বা শুধু তাই নয়, এখানে সবসময় ধরা হচ্ছে কি প্রেসার পিটা কার ফাংশন? শুধুমাত্র ডেনসিটি রো এর ফাংশন। প্রেসার পি আমরা সবসময় ধরবো ডেনসিটি রো এর ফাংশন। শুধু তাই নয়, এর আগের দিন যেমন ক্যাপিটাল পি সমান ইন্টিগ্রেশন ডি স্মল পি বাই রো, এখানেও দেখো সেই জিনিসই ধরা হয়েছে লাস্ট লাইনটা, এই যে ক্যাপিটাল পি সমান ইন্টিগ্রেশন ডিপি বাই রো, বা উল্টো ভাবে ডিপি সমান ডি ক্যাপিটাল পি সমান ডিপি বাই রো। এবার দেখো অয়ার্স ইকুয়েশন অফ মোশন থেকে কিভাবে বার্নোলিস ইকুয়েশন অফ মোশন নিয়ে যাওয়া হচ্ছে। স্যার ওইটা হচ্ছে হাফ ইউ স্কয়ার প্লাস 8 রো তো স্যার। এটা তো হ্যাঁ, হাফ ইউ স্কয়ার প্লাস, ওটাকে রো কেন? ওটা ক্যাপিটাল ওমেগা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটাকে ক্যাপিটাল ওমেগা বলে গো। ওই যেহেতু ক্যাপিটাল এফ ফোর্সটা কনজারভেটিভ, তার মানে কি আমার একটা স্কেলার ফাংশন ক্যাপিটাল ওমেগা পাবো, যাতে করে এফ সমান মাইনাস গ্র্যাড ক্যাপিটাল ওমেগা লিখতে পারি। তারপরে দেখো এইবারে এইখান থেকে একটু ক্যালকুলেশন করেছি। আচ্ছা ক্যাপিটাল পি কার ফাংশন? আচ্ছা বলো, কোথায় বলো, স্মল পিটা কার ফাংশন? স্মল পিটা নো নো অবশ্যই অবশ্যই স্মল পিটা রো এর ফাংশন। রোটা কার ফাংশন? ডেনসিটি রোটা কার ফাংশন? হ্যাঁ হ্যাঁ x1 x2 x তো কোঅর্ডিনেট ভেক্টর গো। ডেনসিটি রোটা ফাংশন অফ x1 x2 x3, আর তার সঙ্গে টাইম টিও থাকবে। তার মানে দাঁড়ালো স্মল পিটা ফাংশন অফ x1 x2 x3 কমা টি, তাহলে ক্যাপিটাল পিও ফাংশন অফ x1 x2 x3 কমা টি হবে। তাহলে এই যে ডি অফ ক্যাপিটাল পি লেখা আছে, বা এখানে ডি অফ স্মল পি লেখা আছে, তাহলে ক্যাপিটাল পি বা স্মল পি সবাই ফাংশন অফ x1 x2 x3 কমা টি। তাহলে ডি অফ ক্যাপিটাল পি মানে কি হবে? ডেল পি ডেল x1 dx1 প্লাস ডেল পি ডেল x2 dx2 প্লাস ডেল পি ডেল x3 dx3, আর লাস্ট হবে প্লাস ডেল পি ডেল টি। তাহলে ওকে সংক্ষেপে ডেল পি বাই ডেল xi করে লিখে চাই, দেখো এই যে ডেল পি বাই ডেল xi ইনটু dxi প্লাস ডেল পি বাই ডেল টি সমান রুট 1 বাই রুটকে কমন নিয়ে এটা। এবার তাহলে এখানে যদি তো বলছি dxi ওটাই আইটা কোথা থেকে কোথা অবধি যাচ্ছে লিখতে হবে? নো নো আই সব সময় এখানে বোঝাবে 1 2 3, কিছু বলতে হবে না, আই এর মান সব সময় 1 2 3। এটা এত টেনশন ক্যালকুলাসের নোটেশন অনুযায়ী লেখা হয়েছে যে ডেল পি ডেল xi ইনটু dxi মানে হচ্ছে ডেল পি ডেল x1 dx1 প্লাস ডেল পি ডেল x2 dx2 প্লাস ডেল পি ডেল x3 dx3, এই জিনিসটা বোঝায় সব সময়। এইবারে দেখো dxi এর কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়েট করলে কি পেয়ে যাব? এইখানে দেখো dxi বাঁ দিক ডান দিক দুদিক dxi আছে, এবং তাহলে কি পাচ্ছি যে ডেল ক্যাপিটাল পি ডেল xi সমান 1 বাই রো ডেল পি ডেল স্মল xi। এবং এইখান থেকে সহজেই মানে কি, এটা প্রত্যেক i ইকুয়াল টু 1 2 3 এর জন্য, তার মানে গ্র্যাড পি সমান 1 বাই রো গ্র্যাড স্মল পি। এবং এই লাইনে পি সমান কত? ইন্টিগ্রেশন ডিপি বাই রো, ক্যাপিটাল পি মানে ইন্টিগ্রেশন বাই ডিপি বাই রো, তাই পি এর জায়গায় ইন্টিগ্রেশন ডিপি বাই রো বসিয়ে 2 নাম্বার ইকুয়েশন। বলো কারো যদি 2 নাম্বার ইকুয়েশন বুঝতে অসুবিধা হয় বলো, 2 নম্বর ইকুয়েশনটা কারো যদি বুঝতে অসুবিধা হয় বলো। 2 নম্বর ইকুয়েশনটা হ্যাঁ ঠিক আছে স্যার বুঝতে পেরেছি।
ওকে ওকে। এইবারে তাহলে এবার 2 নম্বর ইকুয়েশনে, এই যে 2 নম্বর ইকুয়েশনটা তুমি দেখো ওই 1 নম্বর মানে অয়লার্স ইকুয়েশনে এই 2 নম্বরের ডান 1/2 of grad তিন জায়গায় নম্বরটায় 1/2 গ্র্যাড জায়গায় গ্র্যাড ইন্টিগ্রেটেড ডিগ্রি বাই রো না, আর কিছু করার নেই। যে কমন নিয়েছে গ্র্যাডটাকে কমন নিয়েছে, গ্র্যাডটাকে কমন নিয়ে ডান দিকে টার্মটা দেখো আগে কি ছিল, আগে গ্র্যাড অফ দুটো ফাংশন ছিল না, হাফ কিউ স্কয়ার প্লাস ওমেগা, এখন তার সঙ্গে যোগ এখানে হয়েছে তিনটেই হয়ে গেছে। ইন্টিগ্রেশন ডিগ্রি বাই রো দিয়ে এই যে গ্র্যাড অফ এই 100 এর ভিতরের কোয়ান্টিটিটাকে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে, ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে, এটা সমান মাইনাস গ্র্যাড এইচ নামে ডাকা হচ্ছে। এইচ সমান কত বলা আছে এই জিনিসটা, এইচ সমান, তবে আবার এই এইচ এইচ এই জিনিসটা একটা আলাদাভাবে ইন্টারপ্রিট যায়, সেটা ঠিক কি দেখো, এই coefficient 3 holds when the force are conservative and the pressure is a function of density atom. ওকে, এই 3 নম্বর যে ইকুয়েশনটা লিখলাম সেটা আমি কিন্তু লিখেছি অয়লার্স ইনভেরিয়েন্ট ফর্ম থেকে। 3 নম্বর ইকুয়েশনটা আমার লেখা হয়েছে অয়লার্স ইনভেরিয়েন্ট ফর্ম থেকে, কিন্তু কোন কন্ডিশন ইউজ করে, যে ফোর্সটা কনজারভেটিভ, ফোর্সটা কনজারভেটিভ তার সঙ্গে যে প্রেসারটা শুধুমাত্র ডেনসিটির ফাংশন। আচ্ছা, এই যে এই ভেক্টরটাকে এইচ সমান দেখো, এইচ এ যে তিনটে টার্ম আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিভি বাই রো, একটা হচ্ছে হাফ কিউ স্কয়ার, আর একটা হচ্ছে ক্যাপিটাল ওমেগা। এই এইচটাকে বলা হয় টোটাল স্পেসিফিক এনার্জি। এইচ, এই এইচ এটা একটা স্কেলার কোয়ান্টিটি, বুঝতেই পারছো, একে বলা হয় টোটাল স্পেসিফিক এনার্জি। এবং এই এইচে এই যে টার্মগুলো আছে সেটা কি কি বলছে, কি সাম, কার সাম, এই যে কাইনেটিক এনার্জি, এই যে হাফ হাফ কিউ স্কয়ার এটা কাইনেটিক এনার্জি রিপ্রেজেন্ট করে, ওই পার ইউনিট মাস বলতে পারো। আর এই যে ক্যাপিটাল ওমেগা এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যে ক্যাপিটাল ওমেগা এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর ইন্টিগ্রেশন অফ ডিভি বাই রো এটা হচ্ছে তোমার প্রেসার পার ইউনিট মাস, সবগুলোই পার ইউনিট মাস, হাফ কিউ স্কয়ার পার ইউনিট মাস, ডিভি বাই রো পার ইউনিট মাস এটা। সুতরাং ক্যাপিটাল এইচ যে তিনটি টার্ম আছে, প্রথমটাকে ইন্টিগ্রেশন ডিভি বাই রোটাকে কি নামে ডাকা হয়, প্রেসার এনার্জি, প্রেসার এনার্জি পার মাস, হাফ কিউ স্কয়ারটা কাইনেটিক এনার্জি, আর প্লাস ক্যাপিটাল ওমেগাটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, মানে তোমরা যেটা করতে যে শুধু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এখানে কিন্তু আলাদা একটা টার্ম হচ্ছে প্রেসারের জন্য, যেহেতু প্রেসারটা একটা ফোর্স, প্রেসার একটা ফোর্স, তো তার জন্য তো আসবেই, সেটাতে এনার্জিতে আসবেই। এইবার এই যে 3 নম্বর ইকুয়েশনটা করার পর এইখানে তোমাদের কোশ্চেনে দু একটা ভাগ থাকে। 3 নম্বর পর্যন্ত যে কোশ্চেনই দেয় সেটা কমন। এবার দেখো কেস 1 বলে করা হচ্ছে। সাধারণত আমি এখানে দুটো কেস ডিসকাস করব, দুটো কেস ডিসকাস করব, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। আচ্ছা, কেস 1টা কি করব, যে মোশনটাকে নেব আনস্টেডি আর ফ্লোটাকে নেব ইরোটেশনাল। কেস 1টা হচ্ছে মোশন আনস্টেডি বাট ইরোটেশনাল, তার মানে তাকে ইরোটেশনাল ফ্লো বলে। আমরা যদি কিউ যদি ভেলোসিটি ভেক্টর হয়, বলো রড কিউ যদি 0 হয়, ওটা যদি 0 হয় তাহলে রড কিউ 0 হলে ইরোটেশনাল, ইরোটেশনাল, আর রড কিউ নট ইকুয়াল টু 0 হলে রোটেশনাল। আচ্ছা, আর আনস্টেডি মানে কি, আনস্টেডি মানে কিন্তু টাইমের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, মানে ডেল ডেল, হ্যাঁ এটা থাকবে, ডেল ডেল টি এটা থাকবে আনস্টেডিতে, কিন্তু স্টেডি হলে ডেল ডেল টি সব 0 হয়ে যাবে, ডেল ডেল টিটা আইডেন্টিক্যালি 0 হয়ে যাবে। তাহলে এই যে দেখো 3 নম্বর ইকুয়েশনটা আমার কি হচ্ছে, তাহলে মোশনটাকে আনস্টেডি ধরেছি, তার মানে ডেল কিউ ডেল টি থাকছে,
কিন্তু মোশনটাকে ইরোটেশনাল ধরার জন্য রড কিউ 0 হয়ে যাচ্ছে। তাহলে 3 নম্বর ইকুয়েশনের বাঁ দিকে একটা টার্ম থাকছে ডেল কিউ ডেল টি, আর ডান দিকে থাকছে মাইনাস গ্র্যাড এইচ। সিম্পল, কিচ্ছু নয়। এই যে রড কিউ 0, তাহলে 3 নম্বর ইকুয়েশনটা এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এবারে আবার কি করছে এইখানটা, যে রড কিউ 0 মানটা কি? রড কিউ কোনো একটা ভেক্টর তার রড যদি 0 হয়, কোনো একটা ভেক্টর, যে কোনো ভেক্টর তার রড যদি 0 হয়, তাহলে সেই ভেক্টরটাকে গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার ফাংশন হিসেবে লেখা যায়। আবার বলছি, এটা একবার ডিগ্রি কোর্স থেকে আছে তোমাদের, যে কোনো একটা ভেক্টর তার যদি রড বা কার্ল যদি 0 হয়, তাহলে সেই ভেক্টরটাকে কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসেবে লেখা যায় সব সময়। যেহেতু রড কিউ সমান 0, তাহলে কিউটাকে আমি কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসেবে লিখতে পারি। সেটা কোন স্কেলার ফাংশন ধরা হচ্ছে? এই হেন্স দেয়ার এক্সিস্ট এ ভেলোসিটি পোটেনশিয়াল ফাই। এই স্কেলার ফাংশনটার নাম আমাদেরকে দেওয়া হয় ভেলোসিটি পোটেনশিয়াল। এই স্কেলার, এই যে কিউ মানে হচ্ছে ভেলোসিটি, কিউটা তো ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, সেই জন্য একে বলা হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল। কিউ সমান মাইনাস ন্যাবলা ফাই, এটা সবসময় এক্সিস্ট করবে। তাহলে তখন ডেল কিউ বাই ডেল টি টার্মটা বাঁ দিকে কি ছিল তোমার মনে পড়ছে নিশ্চয়ই? দেখো ডেল কিউ ডেল টি সমান মাইনাস ন্যাবলা এইচ ছিল। তাহলে ডেল কিউ বাই ডেল টি, ওখানে কিউ সমান মাইনাস ন্যাবলা ফাই বসাচ্ছ, দিয়ে ডেলটাকে ভিতরে ঢুকিয়ে এই ইকুয়েশনটা পাচ্ছি, ডেল ডেল টি অফ মাইনাস গ্র্যাড ফাই সমান মাইনাস গ্র্যাড এইচ। এবারে গ্র্যাডটাকে কমন নিয়ে এইচ মাইনাস ডেল ফাই বাই ডেল এইচ পাচ্ছি 6 নম্বর ইকুয়েশন। তাহলে এবার 6 নম্বর ইকুয়েশনটা সহজেই ইন্টিগ্রেশন করা যাবে। 6 নম্বর ইকুয়েশনটাকে সহজেই ইন্টিগ্রেশন করা যাবে, কারণ হচ্ছে গ্র্যাড অফ এইচ মাইনাস ডেল ফাই বাই ডেল টি সমান 0। তো 6 নম্বরটা ইন্টিগ্রেট করলে কার ফাংশন হবে? টি এর ফাংশন এফ টি। কার ফাংশন হলো? টি এর ফাংশন। 6 নম্বর ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে বাঁ দিকটা হলো এইচ মাইনাস ডেল ফাই বাই ডেল টি সমান স্মল এফ টি। আচ্ছা, এবার আমি তোমাদের এখানে কোশ্চেন করছি, 6 নম্বর ইকুয়েশন পর্যন্ত ঠিক ছিল, 6 নম্বরটা ইন্টিগ্রেট করে কেন ডান দিকে আরবিটারি কনস্ট্যান্টটাকে টি এর ফাংশন হিসেবে লেখা হচ্ছে, সেটা কেউ আমাকে বলতে পারবে? কারেক্ট, গ্র্যাড হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড। কিন্তু তোমার ক্যাপিটাল এইচ বা ক্যাপিটাল এইচ বা ক্যাপিটাল ফাই, এরা কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই জেড কমা টি, এক্স ওয়াই জেড কমা টি। তাই আমরা যখন ইন্টিগ্রেশন করব, যে ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, সেই ভেরিয়েবলটা ছাড়া অপর ভেরিয়েবল আছে। তাহলে অপর ভেরিয়েবল এখানে কি করে আছে? টি। তাই আমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে টাইমের ফাংশন হিসেবে লেখা। ভেরি গুড, এত পার্সিয়ালে পড়েছো। তাহলে এইচ এর মানটা এরকম করে বসে দিলে 7 নম্বর ইকুয়েশন, এইচ এর মানটা বসে দিলে 7, এবং 7 চেহারাটা মনে করে দেখো, 7 চেহারাটা কিন্তু তোমাদের ফিজিক্সে এরকম চেহারা করেছিলে, ফিজিক্সে বার্নৌলিজ ইকুয়েশনে। বার্নৌলিজ ইকুয়েশনের জেনারেল ফর্ম বলা হয়। The equation 7 is known as the Bernoulli's equation for unsteady rotational motion for an inviscid fluid. এইখান থেকে তোমাদের কোশ্চেনটা এইভাবে দেয়, সালে বহুবার এসেছে। কি কোশ্চেনটা দেয়? obtain Bernoulli's equation for unsteady rotational motion of an inviscid fluid. আবারও কোশ্চেনটা বলছি, কোশ্চেন তুমি উত্তর থেকেই কোশ্চেন পেয়ে যাবে। কি? obtain Bernoulli's equation, obtain Bernoulli's equation for the unsteady rotational motion of an inviscid fluid.
কোশ্চেনটা কেউ যদি লিখতে চাও লিখে নাও। অ্যান্সার হবে ইকুয়েশন নাম্বার 7 পর্যন্ত। ইকুয়েশন 7 পর্যন্ত অ্যান্সার। আবার কোশ্চেনটা বলছি, obtain Bernoulli's equation for the unsteady rotational motion of an inviscid fluid. এইবারে ওইখান থেকে ফের একটা পার্টিকুলার কেসে যাওয়া হচ্ছে। মোশনটা যদি ইরোটেশনাল আর স্টেডি হয়, মানে মোশনটা ইরোটেশনাল রইলো কিন্তু আগে তো আনস্টেডি ধরেছিলাম, এখন স্টেডি, তাহলে অবভিয়াসলি ডেল ফাই বাই ডেল টিটা 0 হয়ে যাবে। এই তখন স্টেডি মোশন হলে তখন তো ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম কি, তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম কি, তখন তোমার স্মল এফটিটা শুধুমাত্র আরবিটারি কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে স্মল এফটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম কি হয়ে যাবে, তাহলে তখন স্মল এফটিটা আরবিটারি কনস্ট্যান্ট ক্যাপিটাল এ হয়ে যাবে, আর ডেল ফাই বাই ডেল টি 0 হয়ে যাবে। মানে 7 নম্বর ইকুয়েশন থেকে 8 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। এইগুলো অনেক সময় কোশ্চেনেতে স্পেশাল কেস হিসেবে দেয়া থাকে, যে হেন্স অবটেইন দ্য বার্নৌলিস ইকুয়েশন ফর আনস্টেডি ফ্লুইড। আবার এর সঙ্গে যদি আমি ধরে নিই, এবার যে ডেনসিটি যে রো ধরেছিলেন, এর সঙ্গে যদি ডেনসিটি আবার রোটাকে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে ওই ডেনসিটি রোটাকে এর সঙ্গে যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এই যে তোমার ইন্টিগ্রেশন ডিপি বাই রো, এই যে ইন্টিগ্রেশন ডিপি বাই রো, এখানে তো রোটা তো বুঝতেই পারছো নট কনস্ট্যান্ট, সেই জন্য ইন্টিগ্রেট করতে পারছো না। এবার রো যখন কনস্ট্যান্ট হয়ে বুঝতে বাইরে বেরিয়ে আসছে, মানে ইন্টিগ্রেশন ডিপি হয়ে যাবে, ওটা ফিল হয়ে যাবে, কি হয়ে ফাই রো হয়ে যাবে। এ ভাই, এবং এই চেহারাটা তোমাদের স্টাডি মানে ফিজিক্সের বইয়ে পড়েছে, পি বাই রো প্লাস হাফ কিউ স্কয়ার প্লাস ক্যাপিটাল ওমেগা সমান। মনে করে দেখো হাত মেমোরি তোমার ফিজিক্সে এই চেহারাটা বের করো, আধ ঘন্টা প্লাস ক্যাপিটাল ওমেগা সমানে ফিজিক্সের এই চেহারাটা পড়েছে। গরম করো, বাইরে ছিল গরম খারাপ হয়নি। যে না দেখি না। আচ্ছা নেক্সট আসছি, এটা হলো এবার যে কেসটা কেস 1 হলো। এবার কেস 2টা কি করা হচ্ছে, মোশনটাকে স্টেডি নেওয়া হচ্ছে। কেস 2টা মোশনটাকে স্টেডি নেওয়া হচ্ছে, কিন্তু ফ্লোটাকে রোটেশনাল নেওয়া হচ্ছে। তার মানে তখন সে 1 নম্বর ইকুয়েশনে চলে যাও। এই যে 1 নম্বর যে মেইন ইকুয়েশনটা ছিল বার্নৌলিস ইকুয়েশন, এই যে তোমার এখানে 3 নম্বর ইকুয়েশনে মোশনটাকে স্টেডি, তার মানে ডেল কিউ বাই ডেল টিটা তখন 0 হয়ে যাবে। দেখো মোশনটা স্টেডি নিচ্ছ, তাহলে 3 নম্বর ইকুয়েশনের বাঁ দিকে ডেল কিউ ডেল টি টার্মটা 0, কিন্তু রড কিউ নট ইকুয়াল টু 0, রড কিউ নট ইকুয়াল টু 0। তাহলে তখন কেসটা কেমন দাঁড়ালো, তখন কেসটা এরকম দাঁড়ালো যে কিউ রড কিউ সমান ন্যাবলা, এই যেটা মাইনাস দুদিকে মাইনাসটা কেটে যাচ্ছে, হ্যাঁ দুদিকে মাইনাসটা কেটে যে উল্টে এরকম করে লেখা আছে, প্লাস সাইনটা দেওয়া হয়নি। দেখো না এই 10 নম্বর ইকুয়েশনটা, এই যে মাইনাস সাইনটা থাকছে না 10 নম্বর ইকুয়েশনে। 10 নম্বর এই যে এখান থেকে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে দুটো মাইনাস চলে যাচ্ছে, দুটো মাইনাস চলে যে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তখন 3 নম্বর ইকুয়েশনটা 10 নম্বর ইকুয়েশনের এই চেহারা হয়ে যাবে। এবারে সাধারণত এটা তো নট ইকুয়াল টু 0 ধরা হয়, কারণ তুমি যাকে নিয়ে কাজ করছো সেটা যদি 0 ধরে নাও, সব রেজাল্ট 0 হয়ে যাবে, তাই নয় কি? তাহলে কিউটা নট ইকুয়াল টু 0, হ্যাঁ কিউটা নট ইকুয়াল টু 0। তাহলে এবার কিউ যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখো 10 নম্বর ইকুয়েশন লেফট হ্যান্ড সাইডটা 0 হতে পারে দুটো কেসে, বোঝো ব্যাপারটা? এটা একটু ব্যাখ্যা করা হয়েছে, আর কিছুই নয়। এই কেসটা সাধারণত পরীক্ষাতে দেয় না, পরিষ্কার কথা বলি, এই কেসটাতে কিচ্ছু নেই, সেই জন্য দেয় না। কি বলা আছে যে আমার যদি 10 নম্বর ইকুয়েশনটাই দাঁড়িয়ে গেল যে আমার যখন মোশনটা
স্টেডি আর ই রোটেশনাল, তখন 3 নম্বর ইকুয়েশনটা হয়ে গেল 10 নম্বর। এবার 10 নম্বর ইকুয়েশনটা থেকে কিছু সিম্পলিফাই করা যায়, যে আমি যদি ধরে নিই কিউ তো নট ইকুয়াল টু 0, এই বাঁ দিকে 10 নম্বর ইকুয়েশন, তাহলে বাঁ দিকটা কখন 0 হতে পারে? 1 নম্বর বলছি রড কিউ সমান 0, আর 2 নম্বর কেস হচ্ছে কিউ আর রড কিউটা প্যারালাল, কিউ আর রড কিউটা প্যারালাল। আচ্ছা, তো কিউ আর রড কিউটা যখন প্যারালাল হবে, রড কিউ সমান 0 তো আগে কেস হয়ে যাচ্ছে, তো কিউ আর রড কিউ প্যারালাল মানে হচ্ছে দা স্ট্রিম লাইন, কিউ মানে হচ্ছে স্ট্রিম লাইন, আর রড কিউ মানে ভোটেক্স লাইন। হ্যাঁ, কিউটা রিপ্রেজেন্ট করে স্ট্রিম লাইন, আর রড কিউ রিপ্রেজেন্ট করে, রড কিউটাকে ভোটিসিটি ভেক্টর বলা হয়, রড কিউটাকে ভোটিসিটি ভেক্টর বলা হয়, তাই রড কিউটা রিপ্রেজেন্ট করছে ভোটেক্স লাইন। তাহলে আমার স্ট্রিম লাইন আর ভোটেক্স লাইন প্যারালাল বা কোইন্সিডেন্ট, একই কথা। ইন বোথ কেসেস উই গেট এইচ সমান কনস্ট্যান্ট। যাই হোক না কেন, 10 নম্বর ইকুয়েশনের পুরো বাঁ দিকটা 0, 10 নম্বর ইকুয়েশনের পুরো বাঁ দিকটা 0 হলে গ্যাট এইচ সমান 0, তার মানে এইচ সমান কনস্ট্যান্ট সমান সি, তার মানে dp by rho plus half q square plus omega সমান c, আর c is an absolute constant, এ কার উপর ডিপেন্ড করে না, কারণ মোশনটা স্টেডি, সেখানে তো c তো টাইমের ফাংশন নেই, আর c is an absolute constant। এইখানে নোটেতে একটা সামান্য জিনিস লেখা আছে যে বেলট্রামিস ভেক্টর, বেলট্রামিস ভেক্টরটা নামটা শুনেছো? হোয়াট ইজ বেলট্রামিস ভেক্টর? বেলট্রামিস ভেক্টর এইখান থেকে আসে, বেলট্রামিস ভেক্টর কথাটা কি বলছে দেখো, ইফ এ ভেক্টর কিউ বি সাচ দ্যাট কিউ ইজ প্যারালাল টু ডট কিউ, তখন কিউটাকে বলা হয় বেলট্রামিস ভেক্টর। তার মানে স্ট্রিম লাইন আর ভোর্টেক্স লাইন যদি কোইন্সিডেন্ট হয় বা প্যারালাল হয়, স্ট্রিম লাইন বা ভোর্টেক্স লাইন যদি কোইন্সিডেন্ট হয় বা প্যারালাল হয়, তখন ভেলোসিটি ভেক্টরটাকে একটা সুন্দর নামে ডাকা হচ্ছে, কারণ তার এত গুণ আছে, সেই গুণটার জন্য তার নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই নামটা হয়ে যাচ্ছে বেলট্রামিস ভেক্টর। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি বেলট্রামিস ভেক্টরটা কিছুই নাই, সেটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর। ভেলোসিটি ভেক্টরটাকেই বেলট্রামিস ভেক্টর বলে ডাকছি যদি তার স্ট্রিম লাইন এবং ভোর্টেক্স লাইন প্যারালাল পাচ্ছে। আচ্ছা, এইগুলো করার দরকার নেই, এইসব স্পেশাল কেসগুলো এইসব করার দরকার নেই, এখান থেকে কোশ্চেন আসে না, এইসব কোশ্চেন আসে না, এগুলো বাদ, মানে তো সিআর ডি এগুলো বাদ। হ্যাঁ, এই 12-13 জাস্ট একটু পড়বে, দেখবে ওসব কিছু কিছু কেস ফর্ম দেওয়া আছে, এগুলো থেকে কোশ্চেন আসে না। এইবারে আছে একটা তোমার ইকুয়েশন অফ এনার্জি, হবে না, তোমার নেক্সট চলে আসবে ইকুয়েশন অফ এনার্জি, এনার্জি কার এনার্জি ইকুয়েশন, যে ইনভিসিড ফ্লুইডের ক্ষেত্রে, ইনভিসিড তোমার কিন্তু 401 পেপারটা হচ্ছে ইনভিসিড ফ্লুইড, তো ইনভিসিড ফ্লুইডের ক্ষেত্রে এনার্জি ইকুয়েশন সেটা কি, সেটা এখানে কিন্তু বার করা হচ্ছে, তার সাহায্যে ওই একটাই অয়লারস ইকুয়েশন অফ মোশন, এটাও কিন্তু সালে আসে ইকুয়েশন অফ এনার্জি। আচ্ছা, ইকুয়েশন অফ এনার্জি, আচ্ছা প্রথমে আমি কি লিখেছি, এইটা ফর অ্যান ইনভিসিড ফ্লুইড মুভিং আন্ডার কনজারভেটিভ ফোর্সেস অয়লারস ইকুয়েশন অফ মোশন, এটা আমি ডেরিভেটিভ ফর্ম নিই। অয়লারস ইকুয়েশন অফ মোশনটা হচ্ছে রো ডিকিউডিটি সমান মাইনাস গ্রেডিয়েন্ট অফ পি প্লাস রো এফ, ইংলিশ ফর্মে নিলেও এরকম ভাবে লেখা হয়, আর এটাকে অনেক সময় ভেক্টর ফর্ম বলে। এবারে এফটাকে কনজারভেটিভ ফোর্স ধরে 1 নম্বর ইকুয়েশন, এখানে কিছুই বোঝানো নেই। অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ এনার্জিতে নতুন নতুন কিছু টার্ম ডিফাইন করা হয়, আর তোমরা সত্যি বলতে কি একটা পার্টিকেল তার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কিন্তু এখানে দেখলে প্রেসারের জন্য একটা এনার্জি সৃষ্টি হচ্ছে, এবং সেই প্রেসারের জন্য এনার্জি টার্মটাকে ইন্টিগ্রেশন ডিপি বাই রো। সুতরাং কন্টিনিউমের ক্ষেত্রে এনার্জি ডেফিনেশনটা একটু আলাদা হয়, তো সে যাই হোক আর কি। তো দেখো এখানে ক্যালকুলেশনটা একটু দেখো, ক্যালকুলেশনটা একটু তোমাদের অসুবিধা হবে, কিছু হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত কোনো অসুবিধা নাই,
একবার ধরে ধরে দেখো, 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত কোনো অসুবিধা নেই। তারপরে 1 নম্বর ইকুয়েশনটাকে কিউ দিয়ে স্কেলার প্রোডাক্ট করছে, কিউ দিয়ে স্কেলার প্রোডাক্ট করছে, তার মানে 1 নম্বর ইকুয়েশন তার বাঁ দিক ডান দিক কিউ ডট, 1 নম্বর ইকুয়েশনের বাঁ দিকটাকে ডট প্রোডাক্ট করবো কিউ এর সঙ্গে, ডান দিকটাকেও ডট প্রোডাক্ট করবো কিউ এর সঙ্গে, তাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। আর যদি ভেক্টর প্রোডাক্ট বলতাম তাহলে কি করতাম, কিউ ক্রস করতাম, কিউ ক্রস। ওকে, তাহলে 1 নম্বর ইকুয়েশনের বললাম বাঁ দিক ডান দিক কিউ ডট করছি, তাহলে নিঃসন্দেহে রো কিউ ডট ডি কিউ ডিটি এই যে সমান মাইনাস গ্র্যাড পি তো ছিলই, তার সঙ্গে ডট কিউ, আর এই যে মাইনাস রো গ্র্যাড ওমেগা ছিল তার সঙ্গে ডট কিউ। সুতরাং এই লাইনটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই, এই লাইনটা বুঝতে কোনো অসুবিধা নেই। ফার্স্ট প্রোডাক্ট যে 1 নম্বর ইকুয়েশন অয়লারস ইকুয়েশন, তার বোথ সাইড কিউ দিয়ে ডট প্রোডাক্ট করলাম, যে এইটা পেলাম। এবার বলো দেখিনি তারপরের লাইনটায় টার্ম গুলো কি করে পাচ্ছি বলার চেষ্টা করো, সবাইকে আমি বলছি বলার চেষ্টা করো। বলি দি খুবই খুবই ইজি ক্যালকুলেশন, খুবই ইজি। দেখো যে ইকুয়েশনটার কথা বলছি তার ফার্স্ট টার্ম আছে কি, হাফ রো ডিটি অফ কিউ স্কয়ার। আরে কিউ স্কয়ার মানে কি, কিউ ডট কিউ তো, কিউ স্কয়ার মানে কিউ ডট কিউ তো, তার মানে হাফ রো ডিডিটি অফ কিউ ডট কিউ, তার মানেই তো রো কিউ ডট ডি কিউ ডিটি গো। হ্যাঁ স্যার ঠিক আছে, ডেরিভেটিভ, তাহলে ফার্স্ট টার্মটা বুঝতে কোনো অসুবিধা নাই। মানে আগের ইকুয়েশনে ফার্স্ট টার্মটাকে এটা ওইটা ডেরিভেটিভে লিখেছি। হ্যাঁ হ্যাঁ বেশ, তাহলে ওইটার হিসাব মিটে গেল, ওখানে কোনো অসুবিধা নেই। এইবার দেখো 1 নম্বর ইকুয়েশনে এইবারে এই যে রো ডি ক্যাপিটাল ওমেগা বাই ডিটি সমান ডি অফ পি কিউ প্লাস পি ডি কিউ। দেখি डी मटेरियल डेरिवेटिव डी कैपिटल ओमेगा बाय dt समान d स्मॉल डेल ओमेगा बाय डेल t प्लस ডেল ওমেগা q প্লাস হচ্ছে ओमेगा হ্যাঁ কিউ ডট ওইটা গ্র্যাড ওমেগা ওমেগা, কিউ ডট গ্র্যাড ওমেগা। তার মানে আগের ইকুয়েশনের এই দেখো লাস্ট টার্মটা যে রো কিউ ডট গ্র্যাড ওমেগা, আগের ইকুয়েশনের লাস্ট টার্মটা কি আছে, মাইনাস রো কিউ ডট গ্র্যাড ওমেগা। সেই মাইনাস রো কিউ ডট গ্র্যাড ওমেগাটাকে কিভাবে লেখা হচ্ছে রো ডি কিউ বাই ডিটি, কারণ মোশনটা স্টেডি হলে ডেল ওমেগা বাই ডেল টিটা 0। আগের ইকুয়েশনের লাস্ট টার্মটা তাকে আমি লিখছি রো ডি ক্যাপিটাল ওমেগা ডিটি। এইবারে পরের টার্মটা বলো, এই যে ডি অফ পি কিউ যেটা লেখা আছে, হ্যাঁ বলো বলো বলো। আরে ওটা তো সমস্যা নেই, একটা টার্ম হচ্ছে এই দেখো গ্র্যাড পি ডট কিউ, গ্র্যাড পি ডট কিউ, আর একটা টার্ম আসছে এক্সট্রা টার্ম যেটা হচ্ছে যে পি মাইনাস সাইন আছে, মাইনাস করে এটাকে এক্সট্রা যোগ করা হয়েছে পি ডি কিউ।
আবারও বলি, এটাকে ভাঙো, তাহলে এটাকে ভেঙে এর সঙ্গে যোগ করো, তাহলেই গ্যাট পি ডট কিউ চলে আসে। আবার বলছি যে ডিপ পি কিউ প্লাস পি ডিপ কিউ, মানে এই যে তোমার ডিপ অফ পি কিউ কে ভেঙে এর সঙ্গে যোগ করলেই গ্যাট পি ডট কিউ চলে আসবে, কোনো ক্যালকুলেশনে, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এবার 2 নম্বর ইকুয়েশনটা কোনো অসুবিধা নেই। দেখো 2 নম্বর ইকুয়েশনটা আমার যেহেতু এইখানটাতে ডিপ কিউ সমান 0, ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে ডিপ কিউ সমান 0 কোথা থেকে পাও? কেউ অ্যান্সার দাও। ডিপ কিউ সমান ইকুয়েশন অফ কন্টিনিউইটি, আর ইকুয়েশন অফ কন্টিনিউইটি কাজে লাগিয়ে ডিপ কিউ 0 হয়ে গেল। তাহলে আগের ইকুয়েশনে 3টে টার্ম হয়ে গেল, সেই 3টে টার্মই 2 নম্বর ইকুয়েশনে লেখা, সেই 3টে টার্মটি 2 নম্বর ইকুয়েশনে লেখা হয়েছে। সেই 3টে টার্মটি 2 নম্বর ইকুয়েশনে লেখা হয়েছে। তারপর আর কিছুই নাই। এবারে কি বলা হচ্ছে দেখো, 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত রইল। এইবার উই কনসিডার এ পোরশন ভি, মানে কন্টিনিউয়ামের মধ্যে আমি এমন একটা অংশ নিচ্ছি, পোরশন নিচ্ছি ক্যাপিটাল ভি, মানে যার ভলিউম হচ্ছে ভি, ভেলোসিটি নয়, এটা ভলিউম ভি, যার সারফেস এস অফ দ্য মুভিং ফ্লুইড। তাহলে তখন ভি ভলিউমের মধ্যে যে ফ্লুইডটা আছে তার কাইনেটিক এনার্জি হবে হাফ রো কিউ স্কয়ার ডি কিউ, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে রো ওমেগা ডি ওমেগা ইন্টিগ্রেশন অফ ভি। এটা ভলিউম ইন্টিগ্রেশন কিন্তু 3 নম্বর। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন। পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কন্টিনিউয়ামের ক্ষেত্রে ডেফিনেশন। ওই ক্যাপিটাল ইউ সমান রো ক্যাপিটাল ওমেগা ডি ওমেগা কি করে আসছে ইন্টিগ্রেশন, এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার। এটা আমি বোর্ডে হলে আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম এক্সাম্পল দিয়ে, যে আমার একটা পার্টিকেল যখন শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে এইচ হাইটে ওঠে, তখন তার পোটেনশিয়াল এনার্জি আমরা নিই mgh। সেই কনসেপ্ট থেকেই কিন্তু প্রমাণ করা যায় 3 নম্বর ইকুয়েশনে ক্যাপিটাল ইউ সমান ট্রিপল ইন্টিগ্রেশন রো ক্যাপিটাল ওমেগা ডি ওমেগা। এই পোটেনশিয়াল এনার্জিতে সবসময় কনজারভেটিভ ফোর্সের ব্যাপার পাবে। আর পোটেনশিয়াল এনার্জি থাকে, সোজা কথা বলে দিই, কোন ফোর্সের পোটেনশিয়াল এনার্জি পাবে? ফিকশনাল ফোর্স তার কোনোদিনও পোটেনশিয়াল এনার্জি পাবে? অ্যান্সার হচ্ছে নো, কারণ হচ্ছে ফিকশনাল ফোর্স হচ্ছে নন কনজারভেটিভ। আমার পোটেনশিয়াল এনার্জি পেতে গেলে, কোনো একটা ফোর্সের পোটেনশিয়াল এনার্জি পেতে গেলে, দ্যাট ফোর্স মাস্ট বি কনজারভেটিভ। তো আমার তো এখানে ক্যাপিটাল এফ ফোর্সটা কনজারভেটিভ এবং এপসিলন মাইনাস মাইনাস ড্যাট ওমেগা লেখা হয়েছে। সেই ওমেগাটাকে ডেনসিটি দিয়ে গুণ করে এই জিনিস, ওই যে আরের সঙ্গে একটা যোগ হয় এই জিনিসটা, যে এইবারে তাহলে আমি যদি ডিটি অফ টি প্লাস ডিডিটি অফ, এটা আনতে থাকবো, রেনল্ড ট্রান্সফার থিওরেম ইউজ করা হয়েছে, যে ডিডিটি অফ টি প্লাস ইউ, টি এর মান বসিয়েছি, ইউ এর মান সিম্পলি এখানে বসিয়েছি, আর কিছু করিনি, টি আর ইউ এর মান বসিয়েছি, দিয়ে ডিডিটিটাকে রেনল্ডস ট্রান্সফর্ম দিয়ে ভি করে নিয়ে গেছি। যে রো এখানে দেখো যদি রো আছে, রোটাকে বাইরে নিয়ে ডিডিটি অফ ডিসকন্টিনিউটি, তোমাদের কিন্তু রেনল্ডস ট্রান্সফর্ম থিওরেমটা খাতাটা খুলবে, যে ডিডিটি অফ রো এফ যদি থাকে, ডিডিটি অফ ইন্টিগ্রেশন রো এফ সমান রো ডিএফ ডিটি। আবার বলছি, রেনল্ডস ট্রান্সফর্ম থিওরেমের স্পেশাল কেস হিসেবে দেখো খাতা খুলবে, যে ডিডিটি ইন্টিগ্রেশন রো এফ যদি এই ফাংশনটা হয়, মানে ডেনসিটিটা থাকে রো, তাহলে সমান ইন্টিগ্রেশন অফ রো ডিএফ ডিটি। এটা মনে হচ্ছে কারো যেটা বললাম? মনে হচ্ছে? এখানেও আছে, আমি দেখছি, দাঁড়াও, এখানেও আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এখানে রেনল্ডস ট্রান্সফর্ম থিওরেমটা লিখেছি। রেনল্ডস ট্রান্সফর্ম থিওরেমটা এখানে আমার লেখা হয়নি, তার মেটেরিয়াল রিলেটেড লেখা ছিল। রেনল্ডস ট্রান্সফর্ম থিওরেমটা তোমাদের অন্য খাতায় আছে, দেখবে। ওটা যদি না বোঝো তুমি অন্য খাতা খুলবে, আমি সেকেন্ড সেমিস্টারে না ফার্স্ট সেমিস্টারে যখন পড়েছিলাম রেনল্ডস ট্রান্সফর্ম থিওরেম, সেখান থেকে পরিষ্কার আছে ওই জিনিসটা।
এখানে এখন আমি খুঁজে পাবো না, সে যাই হোক আর কি। তাহলে এইখান থেকে রেনল্ডস ট্রান্সফর্ম থেকে ডিডিটি হবে গোটা জিনিসটা হলো এটা আলাদা, এটা এখন সরাসরি করে নেওয়া হচ্ছে যে ডিডিটি অফ কিউ ডট ডি কিউ করে ভেঙে লেখা হয়েছে, আর কিছু করা হয়নি, ভেঙে লেখা হয়েছে। এবারে এইখানটাতে সেই 2 নম্বর ইকুয়েশনটাকে কাজে লাগাচ্ছি। এই যে 2 নম্বর ইকুয়েশন যেখানে ছেড়ে এসি গো, এই যে রো ডিকিউ স্কয়ার ডিটি প্লাস রো ডিকিউ ডিটি সমান মাইনাস ডি অফ পি কিউ। এই মাইনাস ডি অফ পি কিউটাকে 2 নম্বর ইকুয়েশনটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখো এই দুটো জায়গায় মাইনাস ডি পি কিউ বসিয়ে দেওয়া হলো। এটা কিন্তু ভলিউম ইন্টিগ্রেশন। এবার এইখানে কোন থিওরেম কাজে লাগিয়ে 4 নম্বর ইকুয়েশন পাচ্ছি? ডাইভারজেন্স। यस, ডাইভারজেন্স থিওরেম, ডাবল ইন্টিগ্রেশন। এটা কিন্তু ভলিউম ইন্টিগ্রেশন, মানে ট্রিপল ইন্টিগ্রেশন কিন্তু এটা বারবার বলছি তোমার যদি না যে আমি ভলিউম ইন্টিগ্রেশন কি আমি ট্রিপল ইন্টিগ্রেশন কি বোঝাবো, অবশ্যই ইন্টিগ্রেশন মানে ডাইভারজেন্স চেঞ্জ টাইম ডাউন ওয়াট আইপিএস বলা আছে। তাহলে শেষ রেজাল্টটাই পাচ্ছি ডিডিটি অফ ইউ প্লাস মাইনাস ডবল ইন্টিগ্রেশন পি কিউ ডট এনডিএস। এবার দেখো মিনিংটা কেমন হচ্ছে, হুইচ মিনস দ্যাট বাঁ দিকটা কি বোঝাচ্ছে? রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই ইকুয়েশনের বাঁ দিকটা বোঝাচ্ছে টি মানে কাইনেটিক এনার্জি, পি ইউ মানে পোটেনশিয়াল এনার্জি, আর বাঁ দিকে ডিডিটি মানে রেট অফ চেঞ্জ কাইনেটিক এনার্জি প্লাস এনার্জি কার অফ এনি পোরশন অফ দ্য ফ্লুইড। যে কোনো ফ্লুইডের যে কোনো পোরশন, এখানে আমরা কোন পোরশনটা নিয়েছিলাম? ক্যাপিটাল ভি পোরশন। অ্যাজ ইট মুভস ইজ ইকুয়াল, মানে যখন মুভ করে যাচ্ছে ইজ ইকুয়াল টু দা এই যে পি কিউ ডট এন। আমরা যেমন জানি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে ওয়ার্ক ডান, সেটা এখানে কার জন্য? প্রেসারের জন্য। যে পি আছে, ওয়ার্ক ডান বাই দা প্রেসার ফোর্স অ্যাক্রস এস অন দা ফ্লুইড। এটার মিনিং হচ্ছে, এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে ডবল ইন্টিগ্রেশন অফ পি কিউ ডট এনডিএস। এটা আমার যেমন সিঙ্গেল ফোর্সের ক্ষেত্রে, সিঙ্গেল ফোর্সের ক্ষেত্রে এফ যদি কোনো একটা ফোর্স কোন একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করে, যে তার ডিসপ্লেসমেন্ট যদি ডিএক্স করে, তাহলে ওয়ার্ক ডান কত হয়? এফ ডিএক্স ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এবার ভেক্টর ফর্মে সেটাকে তুমি এফ ডট ডিএক্স ভেক্টর দিয়ে লিখতে পারো, সেটাই দেখো। তেমনি সারফেসের উপর সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। একটা পার্টিকেল যখন একটা কার্ভ বরাবর এক জায়গা থেকে অন্য জায়গায় বা স্ট্রেট লাইনে সরবে, কিন্তু এখানে একটা ভলিউম সরছে সারফেস এরিয়া বরাবর। এখানে কনসেপ্টটা হচ্ছে একটা ভলিউম সরে যাচ্ছে কি একটা সারফেস এরিয়া বরাবর। তার জন্য work done by the pressure force across S on the fluid inside S. This is the energy equation for an invisible liquid. কোশ্চেনটা এরকম পরে, obtain energy equation for an invisible liquid. কোশ্চেনটা দুভাবে পড়ে, যে obtain energy equation for an invisible liquid, কিংবা অনেক সময় থাকে এরকম state and proof energy equation for invisible liquid, কিংবা অনেক সময় থাকে prove that for invisible liquid rate of change of total energy of any portion of the fluid as it moves is equal to the work done by the pressure force across S on the fluid inside S. এই লাস্টের ভাষাটা একবার পুরোপুরি তুলে দেয়। বলো, কারো যদি কোনো কানটায় অসুবিধা হয় বলো। আর কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, কোন কানটা বুঝতে পারছো না? খুব সিম্পল পেপার এটা। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। স্যার বলছি আপনি রেনল্ডস যেটা ইউজ করেছেন ওটা হচ্ছে ডিডিটিটা ভেতরে ঢোকার সমান। হ্যাঁ, মানে ওখানে ওই ডাইভারজেন্ট পার্টটা মানে ডিপ পার্টটা 0 হয়ে গেছে বলে ওই পার্টটা লিখিনি ডান দিকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম মানে রেনল্ডসটা কিভাবে ইউজ করেন। ঠিক আছে, তুমি সেই এটা আজ বললাম তো, সেই তোমার হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওটা মনে আছে। ওই তো ডিডিটিটা ভেতরে ঢোকে আর একটা প্লাস দিয়ে ডাইভারজেন্ট ইয়েস প্লাস ডাইভারজেন্ট, এখানে ডাইভারজেন্টটা 0, ওইটা 0 হয়েছে বলে ওই দিকটা লিখি। এবার আগে ঠিক আছে, এই ডিপ কিউ 0 না, ওই ইনকমপ্রেসিবল ফ্লুইড ইকুয়েশন অফ কোয়ান্টিটি, ইকুয়েশন অফ কোয়ান্টিটি। ঠিক আছে, বলেছিলাম 9টা থেকে 10টা আজকে ইয়েতে ক্লাস হলো 3 দিন, আর পরের দিন আমি নোট করে দেবো, তাহলে পরের দিন রবিবার।
হ্যাঁ, এবার তোমার আমি মোটামুটি বলে দিই, ওকে শনিবারও পড়াবো রবিবারও পড়াবো, আবার মাঝে একটা দিন